অর্ক অপরাধীর ন্যায় বলে। রায়দার চুলে অর্ক হাত বুলিয়ে দেয়। পাশে দাঁড়ানো সায়ন জোরে জোরে কাশি দেয়। সায়নের কাশির শব্দে রায়দার চোখ খুলে সায়নের দিকে তাকায়। সায়ন চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সায়নের সামনে অর্ককে জড়িয়ে ধরেছে মনে হতেই অর্কের থেকে সরে দাঁড়ায় রায়দা। সায়ন ভাই আমাকে সব বিস্তারিত বলেছে। সায়ন ভাই আমাকে সব বিস্তারিত বলেছে। আমি রাগ করতাম না যদি তুই প্রথম দিনই আমার সাথে বিষয়টা শেয়ার করতে। যা হয়ে গেছে তা নিয়ে কথা বলতে চাই না। ভবিষ্যতে আমার থেকে কিছু লুকে যা হয়ে গেছে তা নিয়ে কথা বলতে চাই না। ভবিষ্যতে আমার থেকে কিছু লুকাবি না, এটাই চাও আমার। অর্ক রায়দাকে বলে। আমিও এইসব ঝামেলা নিয়ে থাকতে চাই না। এই সম্পর্ক থেকে মুক্তি চাই আমি। থমথমে গলায় রায়দা বলে। দুই বন্ধুকে মিলিয়ে দিয়ে মাঝে আমি ভিলেন হয়ে গেলাম। শালাবাবু, এটা তো কথা ছিল না। তোমাকে এনে তো আমার ক্ষতি হলো। বউ তো আমার সামনে তোমার সাথে প্ল্যান করা শুরু করে দিয়েছে আমাদের সংসার ভাঙার। সায়ন নিজের দুই হাত পকেটে গুজে বলে। আমি আপনার সাইডের ঘটনা শুনেছি, কিন্তু এখনও রায়ের সাইডের ঘটনা শুনিনি। ওর সাইডের ঘটনা শুনে ও কী চায় সেটাও শুনে এরপর কাকে সাহায্য করবো সেটা একান্ত আমার বিষয়। আর হ্যাঁ, আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। অর্ক হেসে জবাব দেয়। অর্কের কথা শুনে সায়ন ঠোঁট চেপে হাসে। তুই রেস্ট কর, আমি এখন গেলাম। কালকে ভার্সিটিতে বাকি কথা শুনবো। অর্ক রায়দাকে বলে। বাকিরা কোথায়? ওদের বুঝিয়ে বলিস প্লিজ। রায়দা অর্ককে বলে। চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নিব। তুই নিজের খেয়াল রাখ। গেলাম আমি। রায়দাকে বিদায় দিয়ে অর্ক চলে যায়। অর্ক যেতেই রায়দা দরজা লাগিয়ে বেডরুমে আসে। বেডরুমে ঢুকলে সায়নের কথা মনে পড়ে। তখন পিছনে ঘুরে সায়নকে দেখতে নিলে সায়নের সাথে ধাক্কা খায় সে। বাম হাত দিয়ে রায়দার কোমর ধরে নিজের কাছে টেনে আনে সায়ন। ডান হাত দিয়ে রায়দার গালে থাকা চোখের অশ্রুগুলো মুছে দেয়। বন্ধুকে কি ওইভাবে জড়িয়ে ধরে তা বরের সামনে? তোমার বন্ধুর কপাল ভালো, তুমি জড়িয়ে ধরছো। যদি ও জড়িয়ে ধরতো তাহলে ওর হাত একটা অস্ত্র থাকতো না। একটা লক্ষ্মী বউয়ের মতো আমাকে একটা জড়িয়ে ধরো। সায়ন গম্ভীর মুখে বলে। আমি কিন্তু এখনো আপনাকে মানি না, তাই দূরে থাকুন আমার কাছ থেকে। হাত দিয়ে সায়নকে সরানোর চেষ্টা করে বলে রায়দা। রি, একটা কথা রাখবে আমার? জড়ানো স্বরে বলে সায়ন। সায়নের জড়ানো কণ্ঠ শুনে রায়দার শরীরে কাঁটা দেয়। চোখ তুলে সায়নের চোখে চোখ রাখে। কি হলো রে, উত্তর দিচ্ছ না কেন? সায়ন আবারও অধৈর্য হয়ে বলে। বলুন, শুনছি আমি। যদি রাখার মতো কথা হয় চেষ্টা করব। রায়দা জবাব দেয়। তোমার থেকে আমার কোনো চাওয়া নেই। তোমাকে আমার সাথে এক ঘরে থেকে সংসার করতে হবে না, এক বিছানে ঘুমাতে হবে না, অন্য বৌদির মতো স্বামীর অধিকারও আমায় দিতে হবে না, এমনকি আমার পরিবারের সামনে কখনো যেতে হবে না। যেভাবে সব চলছে চলুক, শুধু এই সম্পর্কটা ভেঙে দিও না রি। তোমার সাথে আমার এই সম্পর্কটাই এখন আমার জীবনের একটা অংশ। এতদিন তোমায় খোঁজে আশায় থাকতাম, এখন সেই তোমাকে পেয়ে যদি আবারও হারাই আমি সহ্য করতে পারবো না। তোমায় এত ভালোবেসে ফেলেছে, এখন তোমার সাথে কাউকে দেখলেও আমার হিংসা হয়। নিজের দুই হাত দিয়ে রায়দার দুই গাল ধরে ব্যাকুল কণ্ঠে বলে সায়ন। রায়দার কোনো জবাব না দিয়ে সায়নের দিকে তাকিয়ে থাকে। সায়নের এমন ব্যাকুল কণ্ঠ সে শুনেছিল 8 বছর আগে, তাও ফোনে। সেদিন সায়নের আকুল আবেদন রায়দার মন ঘোরাতে পারেনি। আজও রায়দার শক্ত মনটা গলতে চাইছে না, কিন্তু সায়নের এমন কথাবার্তা তাকে ভাবাচ্ছে। কি হলো রি, জবাব দিচ্ছ না কেন? বলো, এই সম্পর্কটা কখনোই ভাঙার চেষ্টা করবা না। শুধু রোজ একবার এসে তোমায় দেখে যাব আর ফোন দিয়ে একটু খোঁজ নেব। এর বেশি কখনোই অধিকার দাবি করব না, বলে দিলাম। সায়ন আবারও ব্যাকুল স্বরে বলে। আমাকে ভাবার সময় দিন সায়ন। সবকিছু ভালো করে চিন্তা করে আমি সিদ্ধান্ত নিব। জীবনটা তো ছোট, আর এই ছোট জীবনটা আমি নিজের অপছন্দের মানুষের সাথে কাটাতে চাই না। রায়দা জবাব দেয়। তোমাকে অপছন্দের মানুষের সাথে জীবন কাটাতে হবে না, শুধু এই সম্পর্কটা রেখে দাও। যে সম্পর্কে তোমার বরের তোমার প্রতি কোনো অধিকার থাকবে না। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে যে স্থানটা দিয়েছি সেটা থাকুক সারা জীবন, সেটাই শুধু চাই। সায়নের কথা শুনে রায়দা দীর্ঘশ্বাস ফেলে। সায়নের হাত দুটো নিজের গাল থেকে সরিয়ে দেয় রায়দা। সায়নের থেকে সরে রান্নাঘরে চলে যায় সে। সায়ন চুপ করে দাঁড়িয়ে রায়দাকে পর্যবেক্ষণ করে। রান্নাঘরে গিয়ে রায়দা ভাবতে থাকে কিভাবে কি করবে সে। সে এই সম্পর্ক থেকে, সায়ন থেকে মুক্তি চায়, কিন্তু আজ কেন সায়নের মুখের উপর না বলতে পারছে না। এতদিন তো সায়নের কোনো কথা রাখেনি, সরাসরি প্রতিবাদ করেছে, তবে আজ সে পারছে না কেন? তবে কি অজান্তেই সায়নের প্রতি সে দুর্বল হয়ে যাচ্ছে?
এমন অযাচিত প্রশ্ন মাথায় আসায় রায়দা মাথা ঝাঁকিয়ে নিজের প্রতি বিরক্ত হয়। রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে গেলে দেখে সায়ন মাথা নিচু করে বিছানায় বসে আছে। গায়ের ব্লেজারটা খুলে বিছানাতেই রেখেছে। রায়দা ধীর পায়ে গিয়ে সায়নের পাশে বসে। সায়ন কোনো প্রতিক্রিয়া দেখায় না। হুট করে রায়দাকে শক্ত করে জড়িয়ে ধরে সায়ন। চোখ বন্ধ করে নিজের ওষ্ঠধয় নিয়ে রায়দার ললাটে গভীর চুম্বন এঁকে দেয়। আবেশে রায়দার চোখ বন্ধ করে ফেলে। একটু পর রায়দাকে ছেড়ে বিছানা থেকে নিজের ব্লেজারটা নিয়ে মেয়ের দরজা খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। দরজা খোলার শব্দে রায়দা কেঁপে ওঠে, কিন্তু চোখ খুলে দেখতে ইচ্ছে করে না। নিজেকে আজ বড় অসহায় লাগছে রায়দার হুট করে মনে হচ্ছে আজ যদি মা পাশে থাকতো তাহলে হয়তো এই সিচুয়েশনে কি করতে হবে নিশ্চয়ই সুপরামর্শ দিত। নিজের বাসায় দরজায় দাঁড়িয়ে রায়দা ভাবছে কলিং বেল দিবে নাকি চলে যাবে। মনস্থির করে কলিং বেলের সুইচ টিপ দেয়। মান্নান রাফায়েত দরজা খুলে রায়দাকে দেখে অবাক হয়ে যায়। রায়দা জোরপূর্বক হেসে মান্নান রাফায়েতকে জড়িয়ে ধরে। মেয়েকে সকাল সকাল দেখে অনেক খুশি হয় মান্নান রাফায়েত। ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে রায়দা। কিছু খুঁজছিস? মান্নান রাফায়েত জিজ্ঞেস করে। রায়দার জবাব দেওয়ার পূর্বে রান্নাঘর থেকে রওশনার গলা ভেসে আসে। কে এসেছে সকাল সকাল? তোমার মেয়ে জামাই আসছে নাকি আবার জ্বালাইতে? আমি এমন ছেলে জীবনও দেখি নাই যে বিনা দাওয়াতে শ্বশুরবাড়ি আসে। সাহস কত পোলার! আইসা বলে শাশুড়ি আমি আপনার একমাত্র মেয়ে জামাই। তোর মতো পোলার কাছে আমার এত সুন্দর মাইয়া আমি সজ্ঞানে জীবনেও বিয়া দিতাম না। রওশনারা জোরে জোরে কথাগুলো বলতে থাকে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রায়দা সব শুনে হাসতে থাকে। মেয়ের জামাই জ্বালাতে আসে নাই, আসছে তোমার বেয়াদব মেয়ে। রায়দা বলে। রায়দার গলা পেয়ে চমকে ওঠে রওশনারা। সে ভেবেছিল সায়ন এসেছে, তাই সে এতক্ষণ শুনিয়ে শুনিয়ে এগুলো বলেছে যাতে সায়ন লজ্জা পায়। তাই তো এমন মাইয়া থাকতে আমার আবার জ্বালানোর মানুষ লাগে নাকি? রওশনারা বলে। তই আপা যাইকন রায়ানের জামাইটা সুন্দর আছে, চক্ষু দুইটা হৃত্বিকের লাহান। হুট করে মর্জিনা বলে। চুপ, নিজের কাজ কর। আসছে আরেক পোলা সুনাম করতে। পোলা চরিত্র ভালো না হলে চোখ ধুইয়া কি পানি খাবো? রওশনারা ধমক দিয়ে বলে। আমার না এই জিনিসটা একদম পছন্দ না। তুমি পারতে সায়নের রাগের জেদের কিংবা ওর মধ্যে থাকা কোনো খারাপ বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে, তা না করে ওর চরিত্র নিয়ে পড়ে আছো কেন তুমি? ওর চরিত্র যথেষ্ট ভালো, আমি ওকে কাছ থেকে চিনি, তাও 8 বছর আগে থেকে। আর তুমি তো ওরে দেখলেই সেই দিন, তাহলে কিভাবে ওর চরিত্র নিয়ে বিচার করো তুমি? কথাটা বলো কি করে তুমি? রায়দা বিরক্ত হয়ে বলে। চরিত্র ভালো হলে তোরে নিয়ে ঝোপে যাইতো। ওই পোলার ধান্দা ছিল তোর সাথে প্রেমের নাটক করে সব হাসিল করবে, কিন্তু গ্রামবাসী যে বিয়া পড়াই দিবে বুঝে নাই। শোন, এখনও সময় আছে। তুই বললে আমি উকিলের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তোর জন্য এর থেকে ভালো ছেলে এনে দিব। রওশনারা রায়দার সামনে এসে বলে। আমার সামনে এগুলো বলছো, কিন্তু ভুলেও সায়নের সামনে বলো না, তাহলে তোমার বাসায় আগুন লাগিয়ে দিবে একদম। ওরে তো তুমি চেনো না, তাই এসব বলছো। রায়দা রওশনারাকে বলে। কি শুরু করলা তুমি সকাল সকাল? মেয়েটা আসছে, খেতে দিবা, তা না করে ওর সংসার ভাঙার জন্য পেছনে জল আদা খেয়ে লেগেছো। তুই এইদিকে আয় মা, আর মর্জিনা মেয়েকে নাতাশা দাও জলদি। মান্নান রাফায়েত এসে রায়দাকে নিয়ে খাবার টেবিলে যায়। মর্জিনা এসে নাস্তা দেয়। রায়দা খেতে শুরু করে। পাশে বসে মান্নান রাফায়েত মেয়ের দিকে তাকিয়ে থাকে। শুনলাম তোরা নাকি ফ্ল্যাটে আলাদা উঠেছিস। তা তোর শ্বশুর শাশুড়ি তোদের এখনো মানেনি? এখনই এই অবস্থা? আর তো দিন পড়েই আছে। রওশনারা এসে জিজ্ঞেস করে। তোমার মেয়ে এখন শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছে না, আর জামাই চায় আমরা মেয়েকে ওর হাতে তুলে দিই। এভাবে সেই রায়দার সম্মতি এবং আমাদের অনুমতি ছাড়া মেয়েকে দিব না। তুমি এখনো ছেলেটার খারাপ কেন ভাবো আমি বুঝি না। আমার কাছে মনে হলো রায়দার জন্য এত ভালো ছেলে আমরা কখনোই আনতে পারতাম না। মান্নান রাফায়েত কথাগুলো বলে। রওশনারা ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে, রুমে চলো। হ্যাঁ চল, কিন্তু আগে খেয়ে নে। রায়দা বলে মান্নান রাফায়েতকে। রায়দা খেয়ে নিজের রুমে যায়। পিছন পিছন মান্নান রাফায়েতও আসে। দরজা লাগিয়ে দেয় রায়দা। আমি এখন কনফিউজড হয়ে গেছি। সায়নকে আমার পছন্দ না। বিয়েটা যেভাবে হয়েছে তাতেও জীবনেও আমি লোকটাকে মানতে পারবো না। আমি তো ভেবে রেখেছিলাম 3 মাস পার হলেই ডিভোর্সের জন্য আপিল করব, কিন্তু গত রাতে লোকটা যেভাবে এসে আমায় অনুরোধ করলো সম্পর্কটা না ভাঙার জন্যে,
সেই ঘটনাটা না আমি মাথা থেকে বের করতে পারছি না। খালি মনে হচ্ছে সম্পর্কটা ভাঙা ঠিক হবে না, আবার মনে হচ্ছে আমি তো এই লোককে পছন্দ করি না। আমাকে বলো প্লিজ, কি করব আমি এখন? রায়দা মন খারাপ করে সব বলে মান্নান রাফেদকে। মন যা চায় সেটাই করা উচিত। এসব সিদ্ধান্ত মস্তিষ্ক না, মন থেকে নিতে হয়। এতদিন তো ইগনোর করেছিস, তাই জানিস না ছেলেটা আসলে মানুষ হিসাবে কেমন। তুই ছেলেটার সাথে সময় কাটা আর একটু, ওর কল রিসিভ কর, মেসেজে রিপ্লাই কর, এরপর দেখ ওর মধ্যে কি কি ভালো এবং খারাপ গুণ পাস। ওর কোন বিষয়টা ভালো লাগে কিংবা খারাপ লাগে নোট করে ফেলবি। তখনও যদি ওরে অপছন্দ করিস তাহলে আমাকে এসে বলবি, তোর সিদ্ধান্ত আমি সব ব্যবস্থা করে দিব। মান্নান রাফেদের বলা কথাগুলো মন দিয়ে শোনে রায়দা। মনে রাখবি, সম্পর্ক ভাঙা যত সহজ তার থেকে বহুগুণ কঠিন ভালোবাসার সম্পর্ক গড়া। তোর মা আর আমি দুই মেরুর মানুষ, আমাদের মধ্যে কত ঝগড়া হয়, কত ঝামেলা হয়, তারপরও কেউ কাউকে ছাড়িনি। রায়দা হাসি মুখে বলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে মান্নান রাফেদ। রায়দা বাবাকে জড়িয়ে ধরে। এখন কি ক্লাসে যাবি? মান্নান রাফেদ জিজ্ঞেস করে। এইটুকু তো করাই যায়। ভালো কথা মনে করেছো, এখন বের না হলে আমি লেট হয়ে যাব। আর শুনো, তোমার বউ যাতে আমাদের মধ্যে বলা কথাগুলো না জানে। উনি এমনিতেই শায়নকে পছন্দ করে না, সেটাকে হাতিয়ার বানিয়ে একটু কয়দিন জ্বালাবো তাকে। দুষ্টু হাসি দিয়ে রায়দা বলে। সেটা তোরা মা মেয়ে যা ইচ্ছা কর, আমার বিষয় না। কিন্তু বাসায় ফিরবি কবে? আমি তো তোরে চিনি, জামাইকে যে ঘরে ঢুকতে দিবি না এটা আমার জানা। কি দরকার কষ্ট করে একা থাকার? খাওয়া দাওয়াও তো কষ্ট হচ্ছে তোর। মান্নান রাফেদ মেয়েকে কথাগুলো বলে। তোমার বউ গিয়ে আমায় আনবে, তারপর আসবো। দরজা খুলে রুম থেকে বের হয় রায়দা। বসার ঘরে মুখ ভার করে বসে আছে রসনারা। রসনারাকে খেপাতে ফোন লক করে কথা বলার ঢং করে রায়দা। আহারে, মেয়ে জামাই আসেনি তাই শাশুড়ি মন খারাপ করেছে। তুমি একটু সময় করে আসলে কি হতো? দেখো, শাশুড়ির মনটা খারাপ করে দিলা। এটা কি ঠিক হলো বলো? এমন যদি করো তাহলে শাশুড়ির হাতে রান্না আর তোমার কপালে জুটবে না। রসনারাকে শুনিয়ে কথাগুলো বলতে থাকে রায়দা। রায়দার কথাগুলো শুনে রসনারা অবাক চোখে তাকায়। কার সাথে ফোনে কথা বলছিস? রসনারা রায়দাকে জিজ্ঞেস করে। কার সাথে আবার? তোমার মেয়ের জামাইয়ের সাথে। তুমি কথা বলবা নাও। রসনারার প্রশ্ন শুনে কান থেকে ফোন নামিয়ে সাধে রায়দা। রসনারা বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে যায়। রসনারা যেতে রায়দা হাসতে থাকে। পিছনে দাঁড়িয়ে মান্নান রাফেদ এসব দেখে হেসে দেয়। মান্নান রাফেদকে বিদায় দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায় রায়দা। ভার্সিটির মাঠে বসে বাপ্পি, ফাহিম, অর্ক, রুহি, পায়েল আড্ডা দিচ্ছিল। রায়দা এসে ধপ করে অর্কের পাশে বসে। গরমে শেষ আমি, তার উপর রিক্সাওয়ালা মামার সাথে ভাড়া নিয়ে করলাম ঝগড়া। পানি দিয়ে কেউ তৃষ্ণায় মরে যাচ্ছি আমি। অর্কের কাঁধে মাথা দিয়ে বলে রায়দা। রুহি ব্যাগ থেকে পানি বের করে রায়দার দিকে এগিয়ে দেয়। বোতলটা নিয়ে এক চুমুকে অনেকটা পানি পান করে রায়দা। তোরে তো কইছিলাম আমার বাইকে করে তোরে ভার্সিটিতে নিয়ে আসবো আর বাসায় দিয়ে আসবো, তার বদলে রিক্সাওয়ালাকে যা টাকা দেস সেই টাকার অর্ধেক আমাকে দিবি। তুই তো আবার অন্য লেভেলের, বাইকে উঠতে পারিস না। বাপ্পি বলে। যখন নতুন নতুন বাইক কিনি রায় তো উঠতেই চাচ্ছিল না। আমি ভাবলাম আমার বাইকে বসতে রায় কমফোর্ট ফিল করছে না, তাই রাগ করছিলাম। জোর করে বাইকে বসাইছিলাম। বেচারি আমার মন রাখতে বসছিল। এরপর বাইকে স্টার্ট দেওয়ার পর 2 মিনিট পর দেখি রায় আমার বাহু খামচে রক্তে বের করে দিয়েছে। ওই দিনের পর থেকে কানে ধরছি, ওর জীবনেও বাইকে উঠতে বলুম না। হাসতে হাসতে অর্ক বলে। শয়তান ছেলে, ওই দিন আরেকটু হলেই আমি অজ্ঞান হয়ে যেতাম। অর্ককে কিল দিয়ে বলে রায়দা। তোর এই সমস্যা ছোট থেকেই নাকি সিঙ্গেল থাকতে থাকতে এই অবস্থা? দাঁত কেলিয়ে প্রশ্ন করে বাপ্পি। ধ্যাৎ, কি সব উল্টাপাল্টা বলিস। ছোটবেলায় বাইকে উঠেছিলাম, সেইবার এত ভয় পেয়েছিলাম, তখনও জানতাম না আমার সমস্যার কথা। আরেকবার যখন উঠি দেখি একই সমস্যা, এমনকি সাইকেলে উঠলেও ভয় লাগে। এরপর থেকে সাইকেল বাইকে ওঠা বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে রিসার্চ করে বুঝলাম আমার মোশন সিকনেস আছে, যার কারণে বাইকে উঠলে আমার অস্বস্তি, ভয় কাজ করে। রায়দা জবাব দেয়। কই থেকে আসলি? পায়েল প্রশ্ন করে রায়দাকে। বাসায় গিয়েছিলাম একটু বাবার সাথে দেখা করতে। তোরা আমার উপর এখনো রেগে আছিস? রায়দার প্রশ্ন শুনে একে অপরের মুখ চাওয়াচুই করে হেসে দেয়। হাসছিস কেন? এই অর্ক বল।
রায়দা বিরক্ত হয়ে বলে। রাগ করে থাকলে এখন তুই এখানে আমাদের পাইতি না। বাপ্পি হাসতে হাসতে বলে। অর্ক গত রাতে কল দিয়ে আমাদের সব বিস্তারিত বলেছে, তখন আমরা বুঝলাম তোর এতে দোষ নেই। পায়েল জবাব দেয়। তোকে সায়ন কি বলেছে? অর্ককে প্রশ্ন করে রায়দা। সেটা তোর জানতে হবে না। যদি জানতে ইচ্ছা করে তাহলে তোর বরকে জিজ্ঞেস কর। অর্ক দায়সারা উত্তর দেয়। ক্লাসের সময় হয়ে গেছে, চল, না হলে দেরি হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে বলে রুহি। সকলেই বসা থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা দেয়। ক্লাসে গিয়ে বসলেই কিছুক্ষণের মধ্যেই স্যার আসে। ক্লাসে বারবার রায়দা অন্যমনস্ক হয়ে যায়। ফোন বের করে বারবার চেক করছে আর ব্যাগে রেখে দিচ্ছে। বিষয়টা পাশে বসা রুহির চোখ এড়ায় না। তুই ঠিক আছিস? ফোনে বারবার কি দেখছিস? ফিসফিস করে জিজ্ঞেস করে রুহি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ক্লাস করতে ভালো লাগছে না। রায়দা জবাব দেয়। দাঁড়া, একটু পর অর্ককে বলে তোকে বের করার ব্যবস্থা করতে বলছি। রুহি আবারও ফিসফিস করে বলে। বলতে হবে না, ক্লাস কর। রায়দার কথা শুনে রুহি আর কিছু না বলে ক্লাস করায় মন দেয়। ক্লাস শেষ করে মাথা ব্যথার অজুহাতে ভার্সিটি থেকে বের হয়ে যায় রায়দা। ফ্ল্যাটে গিয়ে রায়দা দেখে দরজা ভিতর থেকে লাগানো। কয়েকবার নক করার পর দরজা খুলে যায়। দরজা খুলেছে সায়ন। আপনি ফ্ল্যাটের ভিতর কিভাবে এলেন? রায়দা অবাক হয়ে প্রশ্ন করে। চাবি দিয়ে লক করে ঢুকেছে, সিম্পল। সায়ন জবাব দেয়। দরজা লাগিয়ে শোবার ঘরে চলে যায় রায়দা। সায়নও পিছন পিছন যায়। কিন্তু চাবি তো আমাকে দিয়েছিলেন, তাহলে আপনার কাছে চাবিটা কোথা থেকে? পিছনে ঘুরে প্রশ্ন করে রায়দা। রে, তুমি অনেক বেশি প্রশ্ন করো। এত প্রশ্ন করলে তো মাথা ব্যথা করবে। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে খাবার নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। সায়ন বলে। কিন্তু আমি তো রান্না করতে পারি না, ভেবেছিলাম বাইরে গিয়ে খেয়ে আসবো। আমতা করে রায়দা জবাব দেয়। রান্নাঘরে গিয়ে দেখো, খাবার রেডি আছে। সায়নের কথা শুনে রায়দা রান্নাঘরে যায়। রান্নাঘরে দুটো বড় বড় টিফিন বাটি দেখতে পায়। বাটিগুলো খুলে দেখে ভাত, চিংড়ি মাছ ভুনা, শাক ভাজি, কয়েক রকম ভর্তার সাথে গরুর মাংস রয়েছে। সায়ন এসে দেওয়ালে হেলান দিয়ে রান্নাঘরের সামনে দাঁড়ায়। এত খাবার কে রান্না করে পাঠিয়েছে? আমি তো, আর এইগুলো তো সব আমার পছন্দের খাবার। রায়দা অবাক হয়ে সায়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে। এগুলো তোমার শাশুড়ি রান্না করে তোমার বরকে দিয়ে তোমার জন্য পাঠিয়েছে। আর আমার শ্বশুরের কাছ থেকেও শুনেছি তোমার কে কী পছন্দ সেগুলি মা রান্না করেছে। পেয়েছো তোমার উত্তর, এখন ফ্রেশ হয়ে আমায় খেতে দাও। সায়নের কাছ থেকে উত্তর পেয়ে রায়দা কি জবাব দিবে খুঁজে পায় না। তবে সে খাবারগুলো পেয়ে খুশি হয়েছে। বুঝতে অসুবিধা হয় না সায়নের। আপনি বসুন, আমি গোসল করে আসছি। কথাটা বলে গোসল করতে চলে যায় রায়দা। রায়দার যাওয়ার পরে তাকে সায়ন মুচকি হাসে। রায়দা গোসল সেরে বের হয়ে রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো আর প্লেট এনে টি টেবিলের ওপর রাখে। রি, দাঁড়াও। সায়নের গলা পেয়ে রায়দা পিছনে ঘুরে রায়দার মাথার টাওয়াল খুলে চুলগুলো ভালো করে মুছতে থাকে সায়ন। রায়দা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর আগে কখনোই কেউ এভাবে তার মাথা মুছে দেয়নি। এভাবে ভেজে চলে টাওয়াল দিয়ে ঘুরলে ঠান্ডা লেগে মাথা ব্যথা করবে। গোসল করে এভাবে টাওয়াল পেঁচিয়ে রাখবে না, মাথা মুছে ফেলবে। রায়দার মাথা মুছে বলে সায়ন। সায়নের কথা শুনে মুখ তুলে সায়নের দিকে তাকায় রায়দা। সায়ন আলতো হেসে রায়দার ডান গালে নিজের ডান হাত রাখে। সায়নের চোখের দিকে তাকিয়ে ঘুরে হারিয়ে যায় রায়দা। সায়নের দিকে কতক্ষণ তাকিয়েছিল, কেন তাকিয়েছিল মনে নেই। রায়দার ঘোর ভাঙে সায়নের ফোনের রিংটোনের শব্দে। ঘোর ভাঙতেই সায়নের থেকে দূরে সরে দাঁড়ায় রায়দা। সায়ন প্রচণ্ড বিরক্ত হয় এই মুহূর্তে ফোনে কল আসায়। সোফায় বসে রায়দা প্লেটে খাবার বাড়তে থাকে। কল রিসিভ করে সায়ন কথা বলতে শুরু করে। হ্যাঁ বল, কি অবস্থা তোর? ফোন কানে সায়ন জিজ্ঞেস করে। আমার অবস্থা তো ভালো, আশা করি রাইকে পেয়ে তুইও ভালো আছিস। ফোনের অপর পাশ থেকে যামিনী বলে। রায়দা খেতে ব্যস্ত, সেদিকে তাকে সায়ন যামিনীর কথা শোনে। হুট করে কল দিলে, কোনো প্রয়োজন? সায়ন যামিনীকে প্রশ্ন করে। তোকে প্রয়োজন না, রাইকে প্রয়োজন। রাইকে দিয়ে বিকালে শপিং মলে চলে আসবি, আমি বিয়ের শপিং করতে যাব। যামিনী উত্তর দেয়। তোর বিয়ে শপিং করবে, ও গিয়ে কি করবে? তাছাড়া ওরা আমি কই পাবো এখন? সায়ন না বোঝার ভান করে বলে। সেটা আমি জানি না, তুই রাইকে নিয়ে বিকালে আসবি, এটাই আমার শেষ কথা। এখন কল রাখছি। কথাগুলো বলে যামিনী কল কেটে দেয়। ফোন রেখে সায়নও খেতে বসে। রায়দার খাওয়া আগে শেষ হলে সে রান্নাঘরে গিয়ে নিজের প্লেটটা ধুয়ে রেখে চলে এসে আবারও বসার ঘরে। আচ্ছা, এই ফ্ল্যাটে কলিং বেল নেই কেন? অন্য ফ্ল্যাটে তো দেখলাম আছে।
কেউ ভালো করে দরজা নক না করলে তো শোনাই যায় না। কলিং বেল থাকলে সুবিধা হতো। সায়নকে প্রশ্ন করে রায়দা। এই ফ্ল্যাটের মালিক এখানে নিরিবিলি থাকতে পছন্দ করে, তাই কলিং বেল লাগায়নি। তাছাড়া তাকে এখানে খুঁজতে কেউ আসবে না, এটা তার একা থাকার জায়গা। খেতে খেতে সায়ন জবাব দেয়। রায়দা আর কোনো প্রশ্ন করে না। সায়নের খাওয়া শেষ হলে খাবারের বাটিগুলো নিয়ে ফ্রিজে রেখে দেয়, রাতে খাবে সেই চিন্তা করে। হাত ধুয়ে সায়ন বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রান্নাঘর থেকে রুমে এসে রায়দা দেখে সায়ন বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। ফোন হাতে নিয়ে বিছানার এক পাশে বসে রায়দা। রি, কি শ্যাম্পু ব্যবহার করো তুমি? ঘ্রাণটা মারাত্মক সুন্দর। সায়নের এমন প্রশ্নে রায়দা ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকায়। কেন, আপনিও সেই শ্যাম্পু ব্যবহার করতে চান? রায়দা প্রশ্ন করে। রায়দার প্রশ্ন শুনে বালিশ থেকে মুখ তুলে সায়ন হাসে। সায়নের হাসি দেখে রায়দা মুখ সরিয়ে ফেলে। বিকেলে আমরা বের হব, দেরি হয়ে থাকো। আর এখন আমি ঘুমাবো, একদম বিরক্ত করবো না। গত রাতে ঘুমাতে পারিনি, এখন ঘুম দরকার। কথাটা বলে বালিশে মুখ গুজে ঘুমানোর চেষ্টা করে সায়ন। আমি আপনার সাথে কেন বের হব? আপনি বের হব না আমি। ঠিক আছে। যামিনী আপু দেখা করতে চেয়েছে, তাহলে যাব আমি। যাবে না বলেছে যখন, তোমাকে নেব না। এখন বিরক্ত না করে ঘুমাতে দাও আমায়। সায়নের কথা শুনে মুখটা কালো করে ফেলে রায়দা। মিনিট 10 পর সায়ন ঘুমিয়ে যায়। বিছানায় বসা রায়দারও ঘুম আসে, কিন্তু ঘুমকে বাধা দিয়ে বসে থাকে সে। কিছুক্ষণ পর নিজের অনিচ্ছায় সায়নের পাশে ঘুমিয়ে যায় রায়দা। আসরের আজানে রায়দার ঘুম ভাঙে। চোখ মেলে দেখে সায়ন বিপরীতে ঘুরে ঘুমাচ্ছে, আর সে সায়নের পিঠে হাত দিয়ে রেখেছে। শোয়া থেকে উঠে রায়দা হাত মুখ ধুতে যায়। হাত মুখ ধুয়ে জামা পাল্টে বাথরুম থেকে বের হয় সে। রায়দা বাথরুম থেকে বেরিয়ে বিছানায় সায়নকে দেখতে পায় না। বারান্দায় উঁকি দিলে দেখে সায়ন ফোনে কারোর সাথে কথা বলছে। চুল আঁচড়ে রায়দা আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে থাকে। ততক্ষণে সায়নও হাত মুখ ধুয়ে নিজের টি শার্ট খুলে আলমারি থেকে শার্ট বের করে গায়ে দেয়। আর চোখে সায়নের দিকে তাকায় রায়দা। কারোর শার্ট গায়ে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কি যেন দেখছে সায়ন। মুখ তুলে সায়ন তাকাতে রায়দা চোখ সরিয়ে ফেলে। দুজনে বেরিয়ে যায় শপিং মলের উদ্দেশ্যে। মলে গেলে যামিনী, শ্রেয়া আর যামিনীর কাজিনদের সাথে রায়দার দেখা হয়। যামিনী ঘুরে ঘুরে নিজের বিয়ের কেনাকাটা করতে থাকে। সায়ন নিজের পছন্দ মতো রায়দার জন্য বেশ কিছু কেনাকাটা করে, যাতে যামিনীর বিয়েতে এগুলো রায়দা পরতে পারে। রায়দা সায়নের কেনা শাড়ি গয়না রেখে আবারও আলাদা করে নিজের টাকায় কেনাকাটা করে। রাত নেমে এলে সায়ন রায়দাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। যদিও যামিনীর কেনাকাটা তখনও শেষ হয়নি, রায়দা ফ্ল্যাটের দরজা খুলে প্রবেশ করে। পিছনে সায়ন আসে শপিং ব্যাগ হাতে। বিছানার ওপর শপিং ব্যাগগুলো রেখে পকেট থেকে অনবরত ভাইব্রেট হওয়া ফোনটা বের করে। ফোনের স্ক্রিনে সেভ করা নামটা দেখে সায়ন একবার রায়দার দিকে তাকায়। রায়দা নিজের মেকআপ তোলায় ব্যস্ত। কলটা রিসিভ করে সায়ন বসার রুমে গিয়ে কথা বলতে থাকে। রে, আমি বের হচ্ছি, দরজা লাগিয়ে দাও। রাত হয়ে গেছে, এখন আর বাইরে যেও না। রাতের খাবার তো আছে, হয়ে যাবে না তোমার? শোবার ঘরে এসে সায়ন রায়দাকে প্রশ্ন করে। কোথায় যাচ্ছেন? রাতে কি আবার আসবেন? সায়নের দিকে ফিরে রায়দা উল্টো প্রশ্ন করে। তুমি কি মাত্র জিজ্ঞেস করলে আমি কখন ফিরবো? তুমি চাও আমি এখানে রাতে ফিরে? রায়দার প্রশ্ন শুনে সায়ন অবিশ্বাস্য চোখে তাকায়। সায়নের মুখে এমন কথা শুনে রায়দা বুঝে যায় সে মুখ ফসকে এমন কিছু জিজ্ঞেস করেছে যেটা তার জিজ্ঞেস করা উচিত হয়নি। জিভে কামড় নিয়ে রায়দা নিজের মাথায় নিজেই থাপ্পড় দেয়। রায়দার বোকামি বুঝতে পেরে সায়ন এসে আলমারির সামনে দাঁড়ানো রায়দাকে কোলে তুলে ফেলে। বউ আমার জন্য চিন্তা করেছে। এখন তো আমি তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও এখান থেকে এক পাও নড়ব না। দুষ্ট হাসি দিয়ে বলে সায়ন। সায়নের কথা শুনে রায়দা রাগ করার বদলে হাসতে থাকে। সায়নও বুঝতে পারে না রায়দার এমন প্রতিক্রিয়ার কারণ। রাত বাড়ছে, সাথে কমছে গাড়ির হর্নের শব্দ। জ্যাম নামক বিরক্তিকর বিষয়টা রাত বাড়লে কমে যায়, যার ফলে বাড়ি ফেরার রাস্তাটা দূরত্ব কম মনে হয়। সময় রাত 1টা। সিলভার রঙের হাত ঘড়িতে সময়টা দেখে নেয় সায়ন। গ্যারেজে গাড়ি পার্ক করে গাড়ির চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বাসার দরজায় কলিং বেল দেয়। দরজা খুলে মিসেস রিনা মুখ আধার করে দাঁড়িয়ে থাকে। কি হলো, তোমার চাঁদ মাখা মুখের এমন অবস্থা কেন? বাবার সাথে ঝগড়া করেছে নাকি আবার? সোফায় বসে জুতা খুলতে খুলতে জিজ্ঞেস করে সায়ন। একদম কথা ঘোরাবে না। বৌমাকে বাসায় আনবি না সেটা বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তো দেখা করাতে পারিস, সেটাও করাচ্ছিস না।
এমন না যে তোর শাশুড় বাড়িতে গিয়ে দেখা করতে চাচ্ছি, যাবো তো তোর ফ্ল্যাটে, সমস্যা কোথায়? মিসেস রিনা সায়নের পাশে দাঁড়িয়ে কথাগুলো বলে। তোমার বৌমা যে অনেক জেদি, এটাই বড় সমস্যা। এক মুহূর্ত আসবে, পর মুহূর্তে রেগে যাবে বিনা কারণে। ফ্ল্যাটটা আমার, সেটা জানলেও কখনোই থাকতে চাইবে না, তাই মিথ্যে বলে ওকে নিজের ফ্ল্যাটে রাখছে। এখন ওরা যদি এই বাসায় আনতে চাই, ভাববে স্বামীর অধিকার খাটাতে চাই। আবার তোমাকে যদি দেখা করাতে নেই, তখন ভাববে সংসারে বাঁধতে চাচ্ছে, তাই পরিবারের সাথে দেখা করাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে সায়ন বলে। সবই বুঝলাম, কিন্তু এবার ফোনে কথা তো বলাতে পারিস নাকি? সেটাও তোর বউ রাগ করবে? বউয়ের ছবি দেখাস না।